প্রথমেই আমি আমার প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমার শিক্ষার্থীদের স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব যে পরীক্ষার কিভাবে খাতাটা তুমি সাজাবে। তাহলে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো পরীক্ষার 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 উত্তরপত্রের বা খাতা সাজানো। এই বিষয়টাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জীবনের এটা হলো একটা খুব বড় পরীক্ষা। তার সেক্ষেত্রে তোমার একটা মনের মধ্যে বরাবরই ভয় কাজ করছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তো যে বিষয়টাকে আমাদেরকে খেয়াল করতে হবে যে খাতা সাজানোর ক্ষেত্রে যে ব্যাপারটা, যে মাধ্যমিক যারা পরীক্ষার্থী তারা কেমন খাতাটা সেটা তোমাদের এখনো দেখা হয়নি আশা করছি। তো তোমাদের এই ধরনের একটা উত্তরপত্র দেওয়া হবে। সেই উত্তরপত্রের আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো উত্তরপত্রের এই প্রথম পাতাটি নিয়ে। তাহলে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো উত্তরপত্রের 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 প্রথম পাতা। উত্তরপত্রের প্রথম পাতা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে একটা কথা আমি বলে রাখি, এই যে খাতাটা তোমরা পাচ্ছ এই পরীক্ষা দেওয়ার জন্য, তো এই পাতার প্রথমে আমি একটা বলবো যে তোমরা কিন্তু এখান থেকে কেউ লিখতে শুরু করে দিও না। লেখার ক্ষেত্রে তোমাদের এই যে দ্বিতীয় পাতা, এখান থেকে তোমাদেরকে কিন্তু লেখা শুরু করতে হবে। তো প্রথম পাতাতেই তোমাদের যে বিষয়টা লিখতে হবে সেটা হলো, যারা আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের প্রথমে এখানে উল্লেখ করতে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ তুমি কোন বিষয়ের সেদিন কি পরীক্ষা দিচ্ছ সেইটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তার নিচেই তোমাকে লিখতে হচ্ছে নেম, অর্থাৎ তোমার নাম লিখতে হবে। তারপরে লাইনে আছে রোল, অর্থাৎ তোমার রোলটা লিখতে হবে। তারপরে কিন্তু পাশেই দেওয়া আছে নম্বর, এই বিষয়টা তোমাকে লিখতে হবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর, যেটা তোমরা স্কুল থেকে পেয়েছো, সেই রেজিস্ট্রেশন নম্বর এখানে তোমাকে লিখতে হচ্ছে। তারপরে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন, অর্থাৎ তুমি যে ভাষায় পরীক্ষা দেবে সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। আমাদের ক্ষেত্রে বেশিরভাগই বাংলা, অর্থাৎ বেঙ্গলি বা বাংলা, এটা তোমাকে কিন্তু এখানে লিখতে হচ্ছে। এটা হলো প্রথম পাতার ব্যাপার। তারপর সর্ব উপরে লেখা আছে লুজ সিট নম্বর, অর্থাৎ তোমাকে যে লুজ পাতাগুলো দেওয়া হবে সেই লুজ পাতাগুলো তুমি কটা নিয়েছো সেই পাতাগুলো কিন্তু তোমাকে সর্বশেষে এখানে লিখতে হবে। এই হচ্ছে ব্যাপার উত্তরপত্রের প্রথম পাতার ব্যাপারটা গেল। এবার হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, অনেকের মনে প্রশ্ন আছে যে খাতার মধ্যে কি মার্জিন দেব কি দেব না, অর্থাৎ মার্জিন দেওয়ার কি প্রয়োজনীয়তা আছে কি নেই। তো আমি বলবো অবশ্যই মার্জিন দেওয়ার প্রয়োজনীয়তা আছে। তবে সর্বশেষে যখন তুমি লুজ সিট নেবে সেক্ষেত্রে যদি তোমার সময় না থাকে তখন শেষের পাতাগুলো তোমরা কিন্তু ভাঁজ করেও নিতে পারো। কিন্তু মার্জিনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেটি হলো যে চতুর্দিকে মোটামুটি 1 আঙুল ছেড়ে, এই যে 1 আঙুল অর্থাৎ হাফ ইঞ্চি ছেড়ে চারদিকে কিন্তু আমাদেরকে, এই যে দেখে নাও, চারদিকে কিন্তু আমাদেরকে মার্জিনটা দিতে হবে। অনেকের মনে প্রশ্ন হয় যে তাহলে কি ডবল লাইন দেবো? সেক্ষেত্রে প্রয়োজন নেই, সময় বেশি লেগে যেতে পারে, তাই সিঙ্গেল লাইন দিয়ে চতুর্দিকে কিন্তু মার্জিনটা তোমাকে কিন্তু দিতে হবে। এবার হচ্ছে মার্জিনের ব্যাপারটা গেল। এবার হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে এমসিকিউ যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কেমন করে লিখব। একটা আমি এক্সাম্পলের সাহায্যে বিষয়টাকে আমরা আলোচনা করব। ধরে নাও প্রশ্নটা পড়েছে যে একের দাগে লেখা থাকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। এখানে লেখা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। তারপর 1.1 প্রশ্ন হচ্ছে নামপদের সাথে, আমি যারা মাধ্যমিক পরীক্ষার্থী, আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য বিশেষত এটা আমি বলছি যে, বা বিভিন্ন শ্রেণীতে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বলছি যে কিভাবে উত্তরটা, এমসিকিউর উত্তরটা তোমরা কিভাবে লিখবে। যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের
সম্পর্ককে কি বলে? এখানে অপশন দেওয়া আছে ক সমাস, খ কারক, গ বাক্য এবং ঘতে লেখা আছে ঘতে লেখা আছে ঘতে লেখা আছে ঘতে লেখা আছে বাচ্য। ধরো এই প্রশ্নটা তোমার 1 নম্বরে আছে, তাহলে তুমি উত্তরটা লিখবে কিভাবে? তোমরা উত্তরপত্রের মধ্যে ধরে নাও এটা তোমার উত্তরপত্র, এটা তোমার উত্তরপত্র, এটি উত্তরপত্র। এখানের মধ্যে তোমার হয়তো উত্তরপত্রের মধ্যে তোমার এখানে মার্জিন দেওয়া আছে, এখানে তুমি মার্জিন মোটামুটি 1 আঙ্গুল ছেড়ে, এই যে মোটামুটি 1 আঙ্গুল অর্থাৎ হাফ ইঞ্চি ছেড়ে চতুর্দিকে তুমি মার্জিন দেওয়া আছে। তাহলে তুমি উত্তরটা লিখবে কিভাবে? যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে কি বলে? এখানে তোমার সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। এখানে 1 নম্বর দাগ দিলে এটাকে তুমি গোল বা চারকুড়া ঘরের মধ্যে রেখে দিলে মেন দাগ। এবার তুমি লিখছো 1.1, মার্জিন থেকে এখান থেকে মার্জিনের পাশেই তুমি লিখছো 1.1, প্রশ্নের নাম্বারটা তুমি উল্লেখ করলে, এটা হচ্ছে প্রশ্নের নাম্বার, প্রশ্নের নাম্বারটি তুমি লিখলে। তারপর যে প্রশ্নের যে নির্বাচন করার ক খ গ প্রশ্নের যে নির্বাচিত যে নাম ক খ গ যে নম্বরটি, অর্থাৎ যদি উত্তর হয় কারক, তাহলে সেক্ষেত্রে তুমি খটি লিখে, খটা তুমি লিখলে এইভাবে কোশ্চেনের দাগ নম্বর লিখার পরে তুমি উত্তর লিখলে কারক। এইভাবে যদি উত্তর লেখা হয় তাহলে কিন্তু তুমি সঠিক নাম্বার পাবে। এখানে তুমি লিখলে কারক। তবে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, কেবলমাত্র জীবন বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে তোমাকে উত্তরগুলো পূর্ণ বাক্যে লিখতে হবে, কারণ সেখানে লিখাই থাকে যে উত্তরগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। শুধুমাত্র জীবন বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে যারা মাধ্যমিক আমার প্রিয় শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রে অর্থাৎ লাইফ সায়েন্সের ক্ষেত্রে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, যেহেতু লেখা থাকে যে পূর্ণ বাক্যে উত্তর দাও। এক্ষেত্রে যেহেতু লেখা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো, তাও সেক্ষেত্রে এখানে এইভাবে উত্তরটি লিখলেই চলবে। কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে পূর্ণ বাক্যে কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে। আর আমার প্রিয় এইচএস শিক্ষার্থী যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি, ধরে নাও তোমাদের যে প্রশ্নটা পড়েছে এটাই ধরে নাও যে তোমাদের এই রকম যে প্রশ্নগুলো এটা যদি তোমাদের পড়ে, তাহলে তোমাদের শর্ট অ্যান্সারের জন্য তোমাদেরকে আলাদা একটা প্রশ্নপত্র দেওয়া হবে। সেই প্রশ্নপত্রের এখানে পাশে উত্তরপত্রের সেই প্রশ্নপত্র যেটা দেওয়া হবে সেখানে তোমার এরকম পাশে সেই উত্তরপত্রটির পাশে এরকম ছক কাটা থাকবে, 4 কোণা করে একটা করে আয়তক্ষেত্রাকার বক্স থাকবে। এই বক্সের মধ্যে তুমি শুধুমাত্র যে নামপদের, তোমার ধরে নাও তোমাদের ক্ষেত্রে যদি এই প্রশ্নটা পড়ে যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে কি বলে, যদিও এটা পড়বে না, তো সেক্ষেত্রে তোমাদের এখানে যদি উত্তর হয় খ, তাহলে শুধুমাত্র খ বিষয়টা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তবে তোমাদেরকে একটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে যে খ এবং ঘ এই ব্যাপারটা যেন স্পষ্টভাবে লিখতে পারো। এখানে ঘয়ের ক্ষেত্রে পূর্ণমাত্রা থাকছে আর ক্ষয়ের ক্ষেত্রে এইভাবে কিন্তু স্পষ্টভাবে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, না হলে কিন্তু তোমাদের একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। কারণ খ আর গটা খ এবং ঘ যেন সঠিকভাবে লেখা হয়। এটি হলো প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে। এরপর আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো লেখার পর, প্রত্যেকটা প্রশ্ন লেখার পর এইভাবে লেখার পর একটার পর একটা উত্তর আমরা হলো গ যদি উত্তর হয়, এখানে হয়তো কোনো একটা উত্তর হলো হয়তো বাচ্য, এইভাবে
কোনো একটা উত্তর হয়তো বাচ্চ হলো। এইভাবে লেখার পরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানে এই লেখার পর মোটামুটি ভাবে তিন আঙ্গুল বা 2 আঙ্গুল জায়গা ছেড়ে কিন্তু পরের উত্তরগুলো তৈরি করতে হবে। কিন্তু আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, শর্ট প্রশ্নগুলো লিখতে লিখতে যদি এই যে আমরা এটাকে পেজ মার্জিনের এটাকে পুরোটাকে ব্ল্যাক কালারটাকে আমরা পেজ হিসাবে যদি দেখি, তো এই যে আমার কাছে আছে পেজ, ধর এটা যদি লিখতে লিখতে যদি এই জায়গায় শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো লং প্রশ্ন বা শর্ট প্রশ্ন এখান থেকে কিন্তু শুরু করা চলবে না। তখন আমরা কিন্তু পরের পাতায় আমরা কিন্তু নেক্সট অ্যান্সারটা কিন্তু লেখা আমরা শুরু করব। সেক্ষেত্রে আমরা নেক্সট অ্যান্সারটা লেখা শুরু করব। কিন্তু এক্ষেত্রে বলি, শর্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা উত্তর লেখার পর এই 1 আঙ্গুল বা এই 3 আঙ্গুল করে ছাড়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা লেখার পরে 3 আঙ্গুল করে জায়গা ছাড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র লং প্রশ্নের ক্ষেত্রে লং প্রশ্নগুলো লেখার পরে অবশ্যই 2 আঙ্গুল বা 3 আঙ্গুল জায়গা ছেড়ে দেবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের যে সুবিধাগুলো হবে সেগুলি হলো, তাহলে শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তরগুলো সহজেই বুঝতে পারবেন। আর একটা সুবিধা হলো, যদি কোনো কারণে তোমার হয়তো সেই লং প্রশ্নটার কোনো একটা বিষয় লেখার প্রয়োজনীয়তা থাকে, তাহলে তখন তুমি তীর চিহ্ন দিয়ে সেই ফাঁকা অংশের মধ্যে লিখতে পারবে। এই হলো বিষয়টা, হচ্ছে জায়গাগুলো ছাড়ার ব্যাপারটা। এরপর আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটি হলো কলমের কালি, অর্থাৎ কোন কোন কালিতে লিখব। এই যে কলম কোন ধরনের কলমে লিখব বা কালিটা আমরা কোন ধরনের কালি ব্যবহার করব। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে দুটো পরীক্ষায় তুমি এই দুটো পরীক্ষায় দাও, এই দুটো পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় তুমি দাও না কেন, কলমের ক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রে তোমাকে ব্লু এবং ব্ল্যাক, ব্লু কালার এবং ব্ল্যাক, অর্থাৎ এই যে আমরা যেটাতে সচরাচর যেটাতে লিখে থাকি, আর ব্ল্যাক কালার, এই দুটো কালার ব্যবহার করলেই সবচেয়ে ভালো হয়। তবে কোনো ক্ষেত্রেই গোলাপি লাল বা সবুজ এই কালিগুলো কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। আর কলমের ক্ষেত্রে তোমরা একদমই যে নতুন কলমগুলো নিয়ে যেও না, বাড়িতে দু এক পাতা লেখার পরে সে একই কোম্পানির পেন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমরা 6-7টা বা 10-12টা করে পেন কিনে নেবে এবং প্রত্যেকটা পেন কিছুক্ষণ লিখে সরিয়ে নেওয়ার পর, অর্থাৎ 2-1 পাতা লেখার পর তোমরা কিন্তু সেই ধরনের কলম কিন্তু নিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপারটা, কলমের ব্যাপারটা হলো। এবার একটা বিষয় বলি, যখন তুমি কোনো একটা প্রশ্ন লেখার পর, এই যে প্রশ্ন তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দাও বা মাধ্যমিক পরীক্ষায় দাও, যে কোনো একটা প্রশ্ন হয়তো তুমি একটা এখানে লং প্রশ্ন লিখছো, লং প্রশ্ন লেখার পর এখানে তুমি লং প্রশ্ন লেখার পরে দেখা গেল যে তোমার প্রশ্নটা এখানে শেষ হয়নি, কোনো কারণে শেষ হলো না। দ্বিতীয় পাতাতে গিয়ে তুমি হয়তো কিছুটা অংশ লিখলে, ঠিক আছে, তুমি কিছুটা অংশ লিখো। তো কিছুটা অংশ লেখার পরে অবশ্যই যেহেতু তোমার এই পাতাতে বা এই পৃষ্ঠাতে উত্তরটা শেষ হয়নি, তাই তুমি অবশ্যই সেখানে এই কোণাতে PTO, প্লিজ টার্ন ওভার, অর্থাৎ পরের পৃষ্ঠাটা উল্টানোর জন্য তুমি অবশ্যই লিখে নেবে। অনেকেই কি করে, দেখা যায় যে খাতার মধ্যে যে অনেকে সব পাতাগুলোর মধ্যে PTO লিখে দিল, কিন্তু সেক্ষেত্রে সব পাতাগুলোতে বা পৃষ্ঠাতে PTO লেখার প্রয়োজনীয়তা নেই। যে প্রশ্নটিতে তোমার শেষ হয়নি, উত্তরটি শেষ হয়নি, পরের পৃষ্ঠায় আছে, সেই ক্ষেত্রেই তুমি শুধুমাত্র PTO লিখবে। তাহলে তোমার প্রথম যে উত্তরটা এখানে শেষ হলো, এখানে অবশ্যই তোমাকে কিন্তু 3 আঙ্গুল বা 4 আঙ্গুল জায়গা ছেড়ে পর দ্বিতীয় অ্যান্সারটা তুমি কিন্তু শুরু করবে লং প্রশ্নের ক্ষেত্রে। কখনো যদি লং প্রশ্নটা লিখতে লিখতে মোটামুটি অর্ধেকের চেয়ে বেশি শেষ হয়ে যায়, লং প্রশ্নের ক্ষেত্রে বলছি, তাহলে যদি 3 ভাগের 2 ভাগের থেকে বেশি জায়গা লেগে যায়, তাহলে অবশ্যই তুমি যে নেক্সট প্রশ্নটা শুরু করবে সেই ফাঁকা জায়গাটা রেখে পরে পরের পৃষ্ঠাতে গিয়ে কিন্তু সেই উত্তরটা অবশ্যই লিখবে। আরেকটা বিষয়, আমাদের এই পরীক্ষার হলে অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে একটা ভুল হয়ে যায়, যেটা হচ্ছে
দেখা গেল যে এখানে তুমি উত্তর লিখছিলে, লিখতে লিখতে কোনো কারণের মাঝের দুটো পৃষ্ঠা কোনো কারণে লিখা মিস্টেক করে তুমি এখানে লিখতে শুরু করে দিয়েছো, এই দুটো পৃষ্ঠা কোনো কারণে এখান থেকে বাদ চলে গেছে। তো এটার জন্য তোমার নার্ভাস বা ভীত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি অবশ্যই এই যে মাঝের যে পাতা দুটো তোমার মিস্টেক হয়ে গেছে, এখানে তুমি পিটিও বড় করে লিখে, এইটাতে পিটিও লিখে, এখানে পিটিও লিখে, এখানে পিটিও লিখে পর তুমি পরের পাতায় যে অ্যান্সার লিখেছো ঠিক আছে, ওখানে কোনো অসুবিধার সম্মুখীন তুমি হচ্ছ না। কারণ যাতে শিক্ষক মহাশয় যখন খাতা দেখবেন উনি যাতে এখানে টপ না হয়ে যান, অর্থাৎ পরের উত্তরগুলো যাতে তিনি দেখেন, সেই জন্য এই দুটো পাতাতে তোমাকে কিন্তু পিটিও লিখে দেওয়াটা খুবই প্রয়োজন। আরেকটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে ভুল অ্যান্সার যদি উত্তর ভুল হয়ে যায় কোনো কারণে, উত্তর কোনো কারণে ভুল লেখা হয়ে গেছে বা কোনো একটা ওয়ার্ড তোমার কোনো কারণে লিখতে ভুল হয়ে গেছে, তাহলে হয়তো যেমন আমি এখানে যে লিখেছি, এখানে ধরো বাচ্চর পরিবর্তে তোমাকে হয়তো বাচ্চর পরিবর্তে লিখতে হবে ধরো বাক্য। সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, এইভাবে ঘুষে দিই, কিন্তু এটা কিন্তু কাটার সঠিক পদ্ধতি নয়। এক্ষেত্রে আমরা কি করব, যে যে বাচ্য বিষয়টা লেখা আছে, এক্ষেত্রে আমরা কি করব, যে বাচ্য যে বিষয়টা লেখা আছে হয়তো তোমার কোনো কারণে এই বিষয়টা বাচ্চর পরিবর্তে বাক্য হবে, তো সেক্ষেত্রে তুমি কি করবে, এইভাবে পেন থ্রু করে শুধু কেটে পর আমরা এখানে লিখে দেবো যে বাক্য। ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই, ভুল হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, ভুল হতেই পারে, তা বলে কোনো অসুবিধার বিষয় কিছু নেই। এখানে তুমি দাগ দিয়ে তারপরে পাশেই তুমি লিখে দাও বাক্য, তাহলে কিন্তু তুমি সঠিক উত্তর লিখেছো, যেহেতু সঠিক মূল্যায়নও পাবে এবং সঠিক নাম্বারও তুমি পেয়ে যাবে। হাতে লেখা সকলের সুন্দর না হতেও পারে, যার সুন্দর তো যথেষ্টই ভালো, যদি সুন্দর না হয় কোনো অসুবিধা নেই, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখলেই সেক্ষেত্রে নাম্বারের কোনো অসুবিধা হবে না। এবারে আমরা যে বিষয়টা একটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুজ সিট বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেব। কারণ পরীক্ষায় যে তোমাদেরকে খাতাটা দেওয়া হবে, এখানে তোমাদের অনেকগুলো পাতাই থাকবে, তাও তোমাদের কিছু লুজ সিটের প্রয়োজন হতে পারে বা হবেই ধরে নাও। তো সেক্ষেত্রে তোমরা লুজ সিট বিষয়টা কি, যখনই তোমাকে লুজ সিটটা তুমি নেবে, সেই লুজ সিটের উপরের অংশে এখানে তুমি রোল নাম্বারটা যদি পারো তো লিখে নেবে, বা রেজিস্ট্রেশন নাম্বার লিখে নিলে জায়গা থাকবে, সেটা লিখে নেওয়ার পরে সেখানে প্রত্যেকটা লুজ সিটে 1 2 3 এইভাবে একটা করে নাম্বারিং করে নেবে। তাহলে কি সুবিধা হবে না, যখন তুমি সর্বশেষে খাতাটা তুমি সুতো দিয়ে বাঁধবে তখন কিন্তু তোমার অনেকটাই সুবিধা হবে, যে লুজ সিটগুলো তখন কিন্তু উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকবে না। এইগুলো কিন্তু আমাদের মূল বিষয়, এইগুলোকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে কোনোভাবে যেন লুজ সিটগুলো উলট পালট হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা নাম্বার কম পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এরপর যে বিষয়টা আমরা বলবো, যারা মাধ্যমিক, বিশেষত আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বলবো, তোমরা যে অনেক সময় কি হয় যে যখন তোমরা রচনা লিখতে লিখতে অনেক সময় হেডিংটা করতে ভুলে যাও, যেমন বিজ্ঞান বনাম কুসংস্কার, এটা অনেক সময় করতে কি হয় না ভুল হয়ে যায়। তো তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই যে হেডিং এবং অবশ্যই দাগ নম্বরটা কিন্তু তোমাকে সঠিকভাবে কিন্তু দিতে হবে, এই বিষয়টাকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আর যদি তোমরা এই প্রতিবেদন এবং রচনার সাজেশন তোমরা পেতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি রচনা এবং কোন রচনাগুলো তোমাকে মাধ্যমিক 2025-এর জন্য করতে হবে তার একটা সাজেশন আমি দিয়েছি, অলরেডি ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু বিষয়টাকে দেখে নিতে পারো। এরপর আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যাকরণের যে পেপারগুলো, ব্যাকরণ তোমরা আশা করি সবাই জানো যে চারটি যে টপিক আছে, বাক্য, বাচ্য, কারক এবং সমাস, প্রত্যেকটি টপিক থেকে 4 নম্বর করে মোট 16 নম্বর তোমাদের এখান থেকে পড়বে। এই বিষয়ক যদি তোমাদের আলোচনা প্রয়োজন হয় তাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি এই কারক, সমাস, বাক্য, বাচ্য এই বিষয়ক আলোচনা সেখানে কিন্তু আমার দেওয়া আছে। আচ্ছা, সর্বশেষে আমরা যে বিষয়টাকে আলোচনা করব
সেগুলি হলো খাতা বাঁধাই। সর্বশেষ যে আমাদের কাজ সেটা হলো খাতা বাঁধাই। খাতা বাঁধাটা কিন্তু একটা এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে হ্যাঁ আমি স্টেপলার দিয়ে দেবো, স্টেপলার পিন দিয়ে দেবো, কিন্তু না, পিন বা স্টেপলার এগুলো কিন্তু এখানে এলাও থাকে না। সেক্ষেত্রে তোমাকে খাতাটা সুতো দেওয়া হবে, তোমাকে সুতো দেওয়ার পরে তোমাকে কিন্তু খাতাগুলো সেখান থেকে কিন্তু বাঁধতে হবে। তো সেক্ষেত্রে খাতা বাঁধার ক্ষেত্রে একটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, এই জন্য খাতাটা এখানে যেখানে বাঁধবো এটা যেন অনেকটা দূরে না হয়, মোটামুটি একটা দূরে যেন কেটেও না যায় সেদিকেও একটা খেয়াল রাখতে হবে, আর অনেকটা যেন দূরে না হয়। যদি অনেকটা দূরে এইভাবে খাতাটা বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে দেখো এই ভিতরে যদি তুমি দাগ নাম্বারটা দিয়ে থাকো কিন্তু সেটা কিন্তু অনেকটাই ঢাকা পড়ে যাচ্ছে। সেই জন্য খাতা বাঁধার ক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে মোটামুটি সমান এখান থেকে সমান দূরত্ব নিয়ে মোটামুটি একটা জায়গাতে বাঁধতে হবে যেন কোনোভাবে কেটে না যায়। আর অবশ্যই খাতাটাকে একটু শক্ত করে বাঁধতে হবে। আশা করছি তোমাদের যে পরীক্ষার খাতা সাজানো যে বিষয়গুলো, আশা করছি সমস্ত বিষয়গুলোই আলোচনা করে দিলাম। এইভাবে যদি তুমি খাতাটাকে প্রেজেন্টেশন করতে পারো আশা করছি তাহলে তোমার মোটামুটি 5 থেকে 10 নম্বর তুমি এক্সট্রা পাবে, যদি সঠিকভাবে এইভাবে খাতাগুলোকে মূল্যায়ন করতে পারো আর কি। সঠিকভাবে এইভাবে যদি তুমি খাতাগুলোকে প্রেজেন্টেশন করতে পারো আশা করছি তোমরা খুব ভালো নাম্বার পাবে। যদি তোমাদের আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর তোমরা যদি লাস্ট মিনিট সাজেশন বা কোনো আলোচনা পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে। আর আশা রাখছি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।